আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি সাইফুল ইসলাম মাসুম। আমার চ্যানেল ফিউচার লাইফের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার পেজটি এখনই লাইক, ফলো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। চলুন এখন মূল ভিডিওটি শুরু করা যাক। লেবানন আনুষ্ঠানিকভাবে লেবানন প্রজাতন্ত্র বা লেবানিজ প্রজাতন্ত্র এশিয়া মহাদেশের পশ্চিম এশিয়ার একটি রাষ্ট্র। ভৌগোলিকভাবে দেশটির উত্তর ও পূর্বে সিরিয়া, দক্ষিণে ইসরায়েলের ফিলিস্তিন সীমানা দ্বারা পরিবেষ্টিত এবং পশ্চিমে ভূমধ্যসাগর ও সাইপ্রাস, ভূমধ্যসাগরীয় অববাহিকা এবং আরব পশ্চিমাঞ্চলের সংযোগস্থলে এর অবস্থান এর সমৃদ্ধ ইতিহাসে অবদান রেখেছে এবং ধর্মীয় বৈচিত্র্যের একটি সাংস্কৃতিক পরিচয় তৈরি করেছে। এটি মধ্যপ্রাচ্যের লেভান্ট অঞ্চলের অংশ। লেবানন প্রায় 5 মিলিয়ন লোকের আবাসস্থল এবং এটি 10,452 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। এটি মহাদেশীয় এশিয়ার দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। রাষ্ট্রের সরকারি ভাষা আরবি। অন্যদিকে ফরাসিও আনুষ্ঠানিকভাবে স্বীকৃত। সারা দেশে আধুনিক স্ট্যান্ডার্ড আরবির পাশাপাশি লেবানিজ আরবি ব্যবহৃত হয়। লেবাননে সভ্যতার প্রাচীনতম প্রমাণ 5000 খ্রিস্টপূর্বাব্দের সি 3200 থেকে 539 খ্রিস্টপূর্বাব্দে বিভিন্ন নিকটবর্তী পূর্ব সাম্রাজ্য দ্বারা সংযুক্ত হওয়ার আগে এটি বিকাশমান ফিনিশিয়ান সভ্যতার আবাসস্থল ছিল। 64 খ্রিস্টপূর্বাব্দে রোমান সাম্রাজ্য অঞ্চলটি জয় করে এবং অঞ্চলটি বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে খ্রিস্ট ধর্মের একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়। 7ম শতাব্দীতে লেভান্টের মুসলিম বিজয়ের ফলে খলিফা শাসন প্রতিষ্ঠা হয়। 11তম শতাব্দীতে ক্রুসেডের সূচনা এবং এই অঞ্চলে ক্রুসেডার রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল শুধুমাত্র এই জন্য যে এটি 16 শতকে অটোমান সাম্রাজ্যের কাছে হস্তান্তর করার আগে আইয়ুবিদ এবং মামলুকদের দ্বারা পুনরুদ্ধার করা হয়েছিল। সুলতান আব্দুল মেজিদ প্রথমের অধীনে প্রথম লেবানিজ প্রোটোস্টেট 19 শতকে মাউন্ট লেবানন মুতাসারিফাত হিসাবে রূপ নেয়, যা তানজিমাত সংস্কারের অধীনে মারোনাইট খ্রিস্টানদের জন্য একটি আবাস হিসাবে তৈরি করা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতনের পর আধুনিক লেবানন গঠনকারী 5টি অটোমান প্রদেশ সিরিয়া এবং লেবাননের জন্য সিরিয়া ও লেবাননে ফরাসি ম্যান্ডেটের অধীনে আসে, যার অধীনে তার ফরাসি শাসিত পূর্বসূরি বৃহত্তর লেবানন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি দ্বারা ফরাসি তৃতীয় প্রজাতন্ত্রের আক্রমণ এবং দখলের পর এই অঞ্চলে ফরাসি শাসন দুর্বল হয়ে পড়ে। 1943 সালে মুক্ত ফ্রান্স থেকে স্বাধীনতা লাভের পর লেবানন একটি অনন্য স্বীকারোক্তিমূলক সরকার গঠন করে। রাষ্ট্রের প্রধান ধর্মীয় সম্প্রদায়গুলিকে নির্দিষ্ট রাজনৈতিক ক্ষমতা বণ্টন করা হয়। লেবানন প্রাথমিকভাবে তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। লেবানন শুরুতে তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। এই স্থিতিশীলতা স্বল্পকালস্থায়ী ছিল এবং অন্তিমে লেবাননের গৃহযুদ্ধে বিভিন্ন রাজনৈতিক ও সাম্প্রদায়িক উপদলগুলির মাঝে বিশালাকা লড়াইয়ের সংঘটনের কারণে ছিন্নভিন্ন হয়ে যায়। এছাড়াও এই সময়ে লেবানন 1976 থেকে 2005 এর সিরিয়া এবং 1985 থেকে 2000 এর ইসরায়েল কর্তৃক জড়িত বিদেশি সামরিক দখলের শিকার হয়েছিল। যুদ্ধ শেষ হওয়ার পর থেকে অর্থনীতি পুনর্জাগরণ এবং জাতীয় অবকাঠামোর পুনর্নির্মাণের জন্য ব্যাপক প্রচেষ্টা করা হয়েছে। লেবানন হল একটি উন্নয়নশীল দেশ। দেশটি মানব উন্নয়ন সূচকে 112তম এবং পারস্য উপসাগরের তেল সমৃদ্ধ অর্থনীতি ব্যতীত আরব বিশ্বের মধ্যে শীর্ষস্থানীয়। এটিকে একটি উচ্চ মধ্যম আয়কারী রাষ্ট্র হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যদিও লেবাননের তারল্য সংকট, দুর্নীতির পাশাপাশি সাম্প্রতিক ঘটনাবলী, মুদ্রার পতন, রাজনৈতিক অস্থিতিশীলতা, ব্যাপক ঘাটতি, উচ্চ বেকারত্ব এবং দারিদ্র্য সংঘটিত করে।
বিশ্বব্যাংক লেবাননের অর্থনৈতিক সংকটকে 19 শতকের পর বিশ্বের সবচেয়ে খারাপ হিসেবে সংজ্ঞায়িত করেছে। দেশটি আয়তনে ছোট হওয়া সত্ত্বেও লেবানিজ সংস্কৃতি উভয় মধ্যপ্রাচ্য এবং বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে। প্রাথমিকভাবে দেশটির ব্যাপক প্রবাসীদের দ্বারা পরিচালিত, লেবাননের জাতিসংঘের একটি প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার পাশাপাশি এটি আরব লীগ, জোট নিরপেক্ষ আন্দোলন, ইসলামিক সহযোগিতা সংস্থা এবং অর্গানাইজেশন ইন্টারন্যাশনালে দে লা ফ্রাঙ্কোফোনির এক সদস্য। মাউন্ট লেবাননের নাম ফিনিশিয়ান মূল থেকে উদ্ভূত, যার অর্থ সাদা। সম্ভবত এটি তুষারাবৃত শৃঙ্গ থেকে। নামটির ঘটনা এবলার গ্রন্থাগার থেকে বিভিন্ন মধ্য ব্রোঞ্জ যুগের গ্রন্থে পাওয়া গেছে এবং গিলগামেশের মহাকাব্যে 12টি ট্যাবলেটগুলোর মধ্যে 3টি নামটি প্রাচীন মিশরে হিসাবে লিপিবদ্ধ রয়েছে, যেখানে কেনানাইটের পক্ষে দাঁড়িয়েছিল। নামটি হিব্রু বাইবেলে হিসাবে প্রায় 70 বার আসে। লেবানন একটি প্রশাসনিক ইউনিটের নাম হিসাবে, যেটি 1861 সালে অটোমান সংস্কারের সাথে মাউন্ট লেবানন মুতাসারিফাত হিসাবে পরিচিত হয়েছিল। 1920 সালে গ্রেটার লেবানন রাষ্ট্রের নাম অব্যাহত ছিল এবং অবশেষে 1943 সালে এর স্বাধীনতার পরে সার্বভৌম লেবানন প্রজাতন্ত্রের নামে নামকরণ করা হয়। সমসাময়িক লেবাননের সীমানা 1920 সালের সেভরা চুক্তির একটি ফলাফল। এর অঞ্চলটি ব্রোঞ্জ যুগের কানানাইট শহর রাষ্ট্রগুলির কেন্দ্রে ছিল। লেভান্টের অংশ হিসাবে এটি মিশরীয়, অ্যাসিরিয়ান, ব্যাবিলনিয়ান, আচেমেনিড, পার্সিয়ান, হেলেনিস্টিক, রোমান এবং সাসানিদ পারস্য সাম্রাজ্য সহ প্রাচীন ইতিহাস জুড়ে অসংখ্য উত্তরসূরি সাম্রাজ্যের অংশ ছিল। লেভান্টে 7ম শতাব্দীর মুসলিম বিজয়ের পরে এটি রাশিদুন, উমাইয়াদ, আব্বাসীয়, সেলজুক এবং ফাতিমীয় সাম্রাজ্যের অংশ ছিল। 1102 সালে টুলুজের রেমন্ড দ্বারা প্রতিষ্ঠিত ত্রিপলি কাউন্টির ক্রুসেডার রাজ্য বর্তমান লেবাননের বেশিরভাগ অংশকে ঘিরে। 1289 সালে মামলুক সালতানাত এবং অবশেষে 1516 সালে অটোমান সাম্রাজ্যের কাছে পড়ে। অটোমান সাম্রাজ্যের বিলুপ্তির সাথে সাথে বৃহত্তর লেবানন 1920 সালে ফরাসি ম্যান্ডেটের অধীনে পড়ে এবং 1943 সালে রাষ্ট্রপতি বেচারা ইল খৌরির অধীনে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর থেকে লেবাননের ইতিহাস বৈরিরুতের উপর ভিত্তি করে আপেক্ষিক রাজনৈতিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধির পর্যায়ক্রমে চিহ্নিত হয়েছে। স্বাধীনতার পর থেকে লেবাননের ইতিহাস রাজনৈতিক অস্থিরতা এবং সশস্ত্র সংঘাতের সাথে জড়িত, অর্থ ও বাণিজ্যের আঞ্চলিক কেন্দ্র হিসাবে বৈরুতের অবস্থানের ভিত্তিতে আপেক্ষিক রাজনৈতিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধির পর্যায়ক্রমে চিহ্নিত করা হয়েছে। লেবাননে একটি প্রাথমিক বন্দোবস্তের প্রমাণ পাওয়া গেছে বাইবলসে, যা বিশ্বের প্রাচীনতম অবিচ্ছিন্ন জনবসতি শহরগুলির মধ্যে বিবেচিত হয়। প্রমাণগুলি 5000 খ্রিস্টপূর্বাব্দেরও আগের। প্রত্নতাত্ত্বিকরা 7000 বছর আগে ভূমধ্যসাগরের তীরে বসবাসকারী নিওলিথিক এবং চ্যালকোলিথিক মৎস্য শিকারী সম্প্রদায়ের দ্বারা চূর্ণ চুনাপাথরের মেঝে, আদিম অস্ত্র এবং কবরের পাত্র সহ প্রাগৈতিহাসিক কুঁড়েঘরের অবশিষ্টাংশ আবিষ্কার করেছেন। লেবানন উত্তর কেনানের অংশ ছিল এবং ফলশ্রুতিতে কানানীয় বংশধরদের জন্মভূমিতে পরিণত হয়েছিল। ফিনিশিয়ানরা একজন সমুদ্রযাত্রী মানুষ যারা খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে ভূমধ্যসাগর জুড়ে ছড়িয়ে পড়েছিল। সবচেয়ে বিশিষ্ট ফিনিশিয়ান শহরগুলি ছিল বাইবলস, সিডন এবং টায়ার। যখন তাদের সবচেয়ে বিখ্যাত উপনিবেশগুলি ছিল বর্তমান তিউনিশিয়ার কার্থেজ এবং বর্তমান স্পেনের ক্যাডিজ। প্রাচীনতম যাচাইকৃত বর্ণমালার উদ্ভাবনের জন্য ফিনিশিয়ানদের কৃতিত্ব দেওয়া হয়, যা পরবর্তীকালে গ্রিক বর্ণমালা এবং তারপরে ল্যাটিন বর্ণমালাকে অনুপ্রাণিত করেছিল। 539 খ্রিস্টপূর্বাব্দে সাইরাস দ্য গ্রেট দ্বারা ফিনিশিয়ার শহরগুলি পারস্য আচেমেনিড সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। 332 খ্রিস্টপূর্বাব্দে টায়ার অবরোধের পর ফিনিশিয়ান শহর রাজ্যগুলি পরবর্তীতে আলেকজান্ডার দ্য গ্রেটের সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয়। 64 খ্রিস্টপূর্বাব্দে রোমান জেনারেল পম্পি দ্য গ্রেট সিরিয়া অঞ্চলকে রোমান প্রজাতন্ত্রের সাথে যুক্ত করেছিলেন। অঞ্চলটি তখন রোমান সাম্রাজ্যের অধীনে দুটি সাম্রাজ্যিক প্রদেশে বিভক্ত হয়েছিল, কোয়েল সিরিয়া এবং ফিনিশ। পরবর্তী, যেটি বর্তমান লেবাননের একটি অংশ ছিল, যে অঞ্চলটি এখন লেবানন, যেমন সিরিয়ার বাকি অংশ এবং আনাতোলিয়ার অনেকটা অংশ। বিশ্বাসের প্রাথমিক প্রসারের সময় রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মের একটি প্রধান কেন্দ্র হয়ে ওঠে 4র্থ শতাব্দীর শেষের দিকে এবং 5ম শতাব্দীর শুরুর দিকে। মারন নামে একজন সন্ন্যাসী একটি সন্ন্যাসী ঐতিহ্য প্রতিষ্ঠা করেছিলেন, যা একেশ্বরবাদ এবং তপস্যার গুরুত্বের উপর দৃষ্টি নিবদ্ধ করে।
ভূমধ্যসাগরীয় পর্বতমালার কাছে যা মাউন্ট লেবানন নামে পরিচিত, মারনকে অনুসরণকারী সন্ন্যাসীরা এই অঞ্চলের লেবানিজদের মধ্যে তার শিক্ষা ছড়িয়ে দেন। এই খ্রিস্টানরা ম্যারোনাইট নামে পরিচিত হয় এবং রোমান কর্তৃপক্ষের দ্বারা ধর্মীয় নিপীড়ন এড়াতে পাহাড়ে চলে যায়। বহু শতাব্দী ধরে চলমান ঘন ঘন রোমান পার্সিয়ান যুদ্ধের সময় সাসানিদ পার্সিয়ানরা 619 থেকে 629 সাল পর্যন্ত বর্তমান লেবানন দখল করেছিল। সপ্তম শতাব্দীতে মুসলিম আরবরা সিরিয়া জয় করে বাইজেন্টাইনদের প্রতিস্থাপনের জন্য একটি নতুন শাসন প্রতিষ্ঠা করে, যদিও এই নতুন শাসনামলে আনুষ্ঠানিকভাবে ইসলাম এবং আরবি ভাষা প্রাধান্য পেয়েছিল। তবুও সাধারণ জনগণ ধীরে ধীরে খ্রিস্টান এবং সিরিয়াক ভাষা থেকে ধর্মান্তরিত হয়েছিল। ম্যারোনাইট সম্প্রদায়, বিশেষ করে লেবানন এবং সিরিয়ার উপর শাসকদের উত্তরাধিকার সত্ত্বেও একটি বড় মাত্রার স্বায়ত্তশাসন বজায় রাখতে সক্ষম হয়েছিল। লেবাননের পর্বতগুলির আপেক্ষিক বিচ্ছিন্নতার অর্থ পর্বতগুলি লেভান্তে ধর্মীয় ও রাজনৈতিক সংকটের সময়ে আশ্রয়স্থল হিসাবে কাজ করেছিল, যেমন পর্বতমালা ধর্মীয় বৈচিত্র্য এবং বেশ কয়েকটি সুপ্রতিষ্ঠিত সম্প্রদায় এবং ধর্মের অস্তিত্ব প্রদর্শন করে, উল্লেখযোগ্যভাবে ম্যারোনাইটস, ড্রুজ, শিয়া মুসলিম, ইসমাইলিস, আলাওয়াইট এবং জ্যাকোবাইট। 11 শতকের সময় শিয়া ইসলামের একটি শাখা থেকে দ্রুজ ধর্মের উদ্ভব হয়। নতুন ধর্ম মাউন্ট লেবাননের দক্ষিণ অংশে অনুসারী লাভ করে। মাউন্ট লেবাননের দক্ষিণ অংশ 14 শতকের গোড়ার দিকে ড্রুজ সামন্ত পরিবার দ্বারা শাসিত হয়েছিল। উত্তর মাউন্ট লেবাননে ম্যারোনাইট জনসংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে এবং ড্রুজ আধুনিক যুগ পর্যন্ত দক্ষিণ মাউন্ট লেবাননে রয়ে গেছে। কেসেরওয়ান, জাবাল আমেল এবং বেকা উপত্যকা মামলুক এবং অটোমান সাম্রাজ্যের অধীনে শিয়া সামন্ত পরিবার দ্বারা শাসিত হয়েছিল। উপকূলের প্রধান শহরগুলি সিডন, টায়ার, একোর, ত্রিপলি, বৈরুত এবং অন্যান্যগুলি সরাসরি মুসলিম খলিফাদের দ্বারা পরিচালিত হয়েছিল এবং লোকেরা আরব সংস্কৃতি দ্বারা আরও সম্পূর্ণরূপে শোষিত হয়েছিল। মুসলিম তুর্কিদের কাছে রোমান আনাতোলিয়ার পতনের পর 11 শতকে বাইজেন্টাইনরা রোমের পোপের কাছে সাহায্যের জন্য আহ্বান জানায়। এর ফলাফল ছিল পূর্ব ভূমধ্যসাগরের প্রাক্তন বাইজেন্টাইন খ্রিস্টান অঞ্চল, বিশেষ করে সিরিয়া এবং প্যালেস্টাইন পুনরুদ্ধার করার জন্য পশ্চিম ইউরোপ থেকে ফ্রাঙ্কোদের দ্বারা শুরু করা ক্রুসেড নামে পরিচিত একটি সিরিজ। প্রথম ক্রুসেড সাময়িকভাবে জেরুজালেম রাজ্য এবং ত্রিপলি দেশকে উপকূল বরাবর রোমান ক্যাথলিক খ্রিস্টান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সফল হয়েছিল। এই ক্রুসেডার রাষ্ট্রগুলি এই অঞ্চলে একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল, যদিও তাদের নিয়ন্ত্রণ সীমিত ছিল, এবং মামলুকদের বিজয়ের পর 2 শতাব্দী পর এই অঞ্চলটি সম্পূর্ণ মুসলিম নিয়ন্ত্রণে ফিরে আসে। এই অঞ্চলে ক্রুসেডের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রভাবগুলির মধ্যে ছিল ফ্রাঙ্ক এবং ম্যারোনাইটদের মধ্যে যোগাযোগ। পূর্ব ভূমধ্যসাগরের অন্যান্য খ্রিস্টান সম্প্রদায়ের বিপরীতে, যারা কনস্টান্টিনোপল বা অন্যান্য স্থানীয় কুলপতিদের প্রতি আনুগত্যের শপথ করেছিল, ম্যারোনাইটরা রোমের পোপের প্রতি আনুগত্য ঘোষণা করেছিল, যেমন ফ্রাঙ্করা তাদের রোমান ক্যাথলিক ভাই হিসাবে দেখেছিল। এই প্রাথমিক যোগাযোগগুলি এই অঞ্চলে ক্রুসেডার রাজ্যগুলির পতনের পরেও ফ্রান্স এবং ইতালি থেকে ম্যারোনাইটদের জন্য কয়েক শতাব্দীর সমর্থনের দিকে পরিচালিত করেছিল। এই সময়কালে লেবাননকে কয়েকটি প্রদেশে বিভক্ত করা হয়েছিল: উত্তর এবং দক্ষিণ পর্বত লেবানন, ত্রিপলি, বালবেক এবং বেকা উপত্যকা এবং জাবাল আমেল। 1590 সালে দক্ষিণ মাউন্ট লেবাননে ফখর আল-দিন দ্বিতীয় কর্কমাজের উত্তরসূরি হন। তিনি শীঘ্রই মাউন্ট লেবাননের সৌফ এলাকায় দ্রুজের সর্বশ্রেষ্ঠ রাজপুত্র হিসেবে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। অবশেষে ফখর আল-দিন দ্বিতীয়কে কর সংগ্রহের দায়িত্ব সহ বেশ কয়েকটি উসমানীয় উপপ্রদেশের সানজাকবে নিযুক্ত করা হয়। তিনি মাউন্ট লেবাননের একটি উল্লেখযোগ্য অংশ এবং এর উপকূলীয় অঞ্চলে তার নিয়ন্ত্রণ প্রসারিত করেছিলেন, এমনকি পালমিরা পর্যন্ত অভ্যন্তরীণ দুর্গ নির্মাণ করেছিলেন। অটোমান সুলতান মুরাদ চতুর্থ, যিনি 1633 সালে তাকে বন্দী করার জন্য একটি শান্তিমূলক অভিযান পাঠিয়েছিলেন, তার জন্য এই অত্যধিক পৌঁছানো শেষ পর্যন্ত অত্যধিক হয়ে ওঠে। তাকে ইস্তাম্বুলে নিয়ে যাওয়া হয়, 2 বছর কারাগারে রাখা হয় এবং তারপর 1635 সালের এপ্রিলে তার এক ছেলের সাথে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফখর আল-দিনের পরিবারের বেঁচে থাকা সদস্যরা 17 শতকের শেষ পর্যন্ত উসমানীয় নিয়ন্ত্রণের অধীনে একটি হ্রাসকৃত অঞ্চল শাসন করেছিল। শেষ মান আমিরের মৃত্যুর পর শিহাব বংশের বিভিন্ন সদস্যরা 1830 সাল পর্যন্ত মাউন্ট লেবানন শাসন করেছিলেন।
লেবাননের দ্রুজ এবং খ্রিস্টানদের মধ্যে সম্পর্কটি সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থান দ্বারা চিহ্নিত করা হয়েছে। 1860 সালে মাউন্ট লেবানন গৃহযুদ্ধ সহ কিছু সময়কাল বাদ দিয়ে ইতিহাস জুড়ে বিরাজমান দুটি দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে 1860 সালে আন্তঃসাম্প্রদায়িক সহিংসতার সময় প্রায় 10,000 খ্রিস্টান দ্রুজদের দ্বারা নিহত হয়েছিল। এর কিছুকাল পরে মাউন্ট লেবাননের এমিরেট, যা প্রায় 400 বছর স্থায়ী হয়েছিল, রেগেলমেন্ট অর্গানিক নামক ইউরোপীয় অটোমান চুক্তির ফলে মাউন্ট লেবানন মুতাসাররিফেট দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। মাউন্ট লেবানন মুতাসাররিফাতে তানজিমত সংস্কারের পর অটোমান সাম্রাজ্যের অন্যতম উপবিভাগ ছিল। 1861 সালের পর সেখানে একটি স্বায়ত্তশাসিত মাউন্ট লেবানন একটি খ্রিস্টান মুতাসাররিফের সাথে বিদ্যমান ছিল, যা 1860 সালের গণহত্যার পরে ইউরোপীয় কূটনৈতিক চাপে ম্যারোনাইটদের জন্য একটি স্বদেশ হিসাবে তৈরি করা হয়েছিল। ম্যারোনাইট ক্যাথলিক এবং দ্রুজ অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে আধুনিক লেবানন প্রতিষ্ঠা করেন। মাউন্ট লেবানন মুতাসাররিফাতে ম্যারোনাইট দ্রুজ দ্বৈতবাদ নামে পরিচিত শাসক ও সামাজিক ব্যবস্থার মাধ্যমে বালবেক এবং বেকা উপত্যকা এবং জাবাল আমেল বিভিন্ন শিয়া সামন্ত পরিবার, বিশেষ করে জাবাল আমেলের আল আলী আলসাগির দ্বারা বিরতিহীনভাবে শাসিত হয়েছিল, যা 1865 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল যখন অটোমানরা এই অঞ্চলে সরাসরি শাসন করেছিল। ইউসুফ বেক আরাম, একজন লেবাননের জাতীয়তাবাদী, এই যুগে লেবাননের স্বাধীনতায় একটি প্রভাবশালী ভূমিকা পালন করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় বৈরুত এবং মাউন্ট লেবাননে প্রায় 1 লাখ মানুষ অনাহারে মারা গিয়েছিল। 1920 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর মুতাসাররিফাতের এলাকা এবং আশেপাশের কিছু এলাকা, যা প্রধানত শিয়া এবং সুন্নি ছিল, সিরিয়া এবং লেবাননের জন্য ম্যান্ডেটের অধীনে বৃহত্তর লেবানন রাজ্যের একটি অংশ হয়ে ওঠে। 1920 সালের প্রথমার্ধে লেবাননের ভূখণ্ডকে সিরিয়ার আরব রাজ্যের অংশ হিসাবে দাবি করা হয়েছিল, কিন্তু শীঘ্রই ফ্রাঙ্কো সিরিয়ান যুদ্ধের ফলে আরবদের পরাজয় এবং হাশেমাইটদের আত্মসমর্পণ ঘটে। 1 সেপ্টেম্বর 1920 ফ্রান্স বৃহত্তর লেবানন পুনঃপ্রতিষ্ঠিত করে যখন মুতেসরিফাত শাসন লেবাননের প্রিন্সিপালিটির অন্তর্গত কয়েকটি অঞ্চলকে সরিয়ে সিরিয়াকে দিয়ে দেয়। লেবানন একটি বৃহত্তর খ্রিস্টান দেশ ছিল, তবে এটিতে অনেক মুসলিম এবং দ্রুজ রয়েছে এমন এলাকাও অন্তর্ভুক্ত ছিল। 1926 সালের 1 সেপ্টেম্বর ফ্রান্স লেবানিজ প্রজাতন্ত্র গঠন করে। 1926 সালের 25 মে একটি সংসদীয় সরকার ব্যবস্থা সহ একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে একটি সংবিধান গৃহীত হয়েছিল। ফ্রান্স জার্মানির দখলে থাকা অবস্থায় লেবানন কিছুটা স্বাধীনতা লাভ করে। সিরিয়া এবং লেবাননের ভিচি হাই কমিশনার জেনারেল হেনরি ডেন্টোজ জাতির স্বাধীনতায় প্রধান ভূমিকা পালন করেছিলেন। ভিচি কর্তৃপক্ষ 1941 সালে জার্মানিকে সিরিয়ার মধ্য দিয়ে ইরাকে বিমান এবং সরবরাহ স্থানান্তর করার অনুমতি দেয়, যেখানে তারা ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। যুক্তরাজ্য এই ভয়ে যে নাৎসি জার্মানি দুর্বল ভিচি সরকারের উপর চাপ দিয়ে লেবানন এবং সিরিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করবে, সিরিয়া ও লেবাননে তার সেনাবাহিনী পাঠায়। লেবাননে যুদ্ধ শেষ হওয়ার পর জেনারেল চার্লস ডি গল এলাকা পরিদর্শন করেন। লেবাননের অভ্যন্তরীণ ও বাইরের রাজনৈতিক চাপের মুখে ডি গল লেবাননের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছিলেন। 26 নভেম্বর 1941-এ জেনারেল জর্জেস ক্যাটরক্স ঘোষণা করেন যে লেবানন ফ্রি ফরাসি সরকারের কর্তৃত্বে স্বাধীন হবে। 1943 সালে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং 8 নভেম্বর 1943 তারিখে নতুন লেবাননের সরকার একতরফাভাবে ম্যান্ডেট বাতিল করে। ফরাসিরা নতুন সরকারকে কারারুদ্ধ করে প্রতিক্রিয়া জানায়। আন্তর্জাতিক চাপের মুখে ফরাসিরা 22 নভেম্বর 1943 সালে সরকারি কর্মকর্তাদের মুক্তি দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত মিত্রশক্তি এই অঞ্চলটি দখল করে। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর বলা যেতে পারে যে লিগ অফ নেশনস বা তার উত্তরসূরি জাতিসংঘের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ ছাড়াই ফরাসি ম্যান্ডেট বাতিল করা হয়েছে। বাধ্যতামূলক ক্ষমতা ঘোষণার মাধ্যমে এবং নতুন রাষ্ট্রের নিজেদের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আদেশটি শেষ হয়েছিল। তারপরে অন্যান্য শক্তির দ্বারা টুকরো টুকরো নিঃশর্ত স্বীকৃতির একটি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল, যা জাতিসংঘে আনুষ্ঠানিক ভর্তির চূড়ান্ত পরিণতি পায়। জাতিসংঘের সনদের অনুচ্ছেদ 78 যেকোনো সদস্য রাষ্ট্রের জন্য তত্ত্বাবধানে মর্যাদা শেষ করেছে। ট্রাস্টিশিপ সিস্টেম সেই অঞ্চলগুলিতে প্রযোজ্য হবে না যেগুলি জাতিসংঘের সদস্য হয়েছে।
যার মধ্যে সম্পর্ক সার্বভৌম সমতার নীতির প্রতি শ্রদ্ধার ভিত্তিতে হবে। তাই যখন জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে 24শে অক্টোবর 1945 সালে 5টি স্থায়ী সদস্য দ্বারা জাতিসংঘের সনদ অনুমোদনের পরে সিরিয়া এবং লেবানন উভয়ই প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র হিসাবে, সেই তারিখে উভয়ের জন্য ফরাসি ম্যান্ডেট আইনত শেষ হয়ে যায় এবং পূর্ণ স্বাধীনতা অর্জিত হয়। শেষ ফরাসি সৈন্য 1946 সালের ডিসেম্বরে প্রত্যাহার করে। লেবাননের 1943 সালের অলিখিত জাতীয় চুক্তির প্রয়োজন ছিল যে এর রাষ্ট্রপতি মেরোনাইট খ্রিস্টান হতে হবে, সংসদের স্পিকার হতে হবে একজন শিয়া মুসলিম, এর প্রধানমন্ত্রী সুন্নি মুসলিম এবং সংসদের ডেপুটি স্পিকার এবং উপপ্রধানমন্ত্রী গ্রিক অর্থোডক্স হতে হবে। স্বাধীনতার পর থেকে লেবাননের ইতিহাস রাজনৈতিক স্থিতিশীলতার পর্যায়ক্রমে চিহ্নিত হয়েছে এবং অর্থ ও বাণিজ্যের জন্য একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে বৈরুতের অবস্থানের উপর নির্মিত সমৃদ্ধির সাথে জড়িত। 1948 সালের মে মাসে লেবানন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিবেশী আরব দেশগুলিকে সমর্থন করেছিল, যদিও কিছু অনিয়মিত বাহিনী সীমান্ত অতিক্রম করে এবং ইসরায়েলের বিরুদ্ধে ছোটখাটো সংঘর্ষ চালায়। এটি লেবাননের সরকারের সমর্থন ছাড়াই ছিল এবং লেবাননের সৈন্যরা আনুষ্ঠানিকভাবে আক্রমণ করেনি। লেবানন কভারিং আর্টিলারি ফায়ার, সাঁজোয়া গাড়ি, স্বেচ্ছাসেবক এবং লজিস্টিক্যাল সহায়তা দিয়ে বাহিনীকে সমর্থন করতে সম্মত হয়। 1948 সালের 5-6 জুন লেবাননের সেনাবাহিনী তৎকালীন জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী আমির মজিদ আরসলানের নেতৃত্বে আল মালকিয়া দখল করে। এই যুদ্ধে লেবাননের একমাত্র সাফল্য ছিল যুদ্ধের কারণে 1 লাখ ফিলিস্তিনি লেবাননে পালিয়ে যায়। যুদ্ধবিরতির পর ইসরায়েল তাদের ফিরে যাওয়ার অনুমতি দেয়নি। 2017 সালের হিসাবে 1,74,000 থেকে 4,50,000 ফিলিস্তিনি উদ্বাস্তু লেবাননে প্রায় অর্ধেক শরণার্থী শিবিরে বসবাস করে। ফিলিস্তিনিরা প্রায় লেবাননের নাগরিকত্ব বা এমনকি লেবাননের পরিচয়পত্র পেতে পারে না এবং আইনত সম্পত্তির মালিকানা বা নির্দিষ্ট পেশা সম্পাদন করতে বাধা দেওয়া হয়। হিউম্যান রাইটস ওয়াচের মতে লেবাননে ফিলিস্তিনি শরণার্থীরা ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে বাস করে। 1958 সালে রাষ্ট্রপতি ক্যামিল চামুনের মেয়াদের শেষ মাসগুলিতে লেবাননের মুসলমানরা যারা লেবাননকে সংযুক্ত আরব প্রজাতন্ত্রের সদস্য করতে চেয়েছিল তাদের দ্বারা প্ররোচিত একটি বিদ্রোহ শুরু হয়েছিল। চামুন সাহায্যের জন্য অনুরোধ করেছিল এবং 5,000 ইউনাইটেড স্টেট মেরিনকে 15 জুলাই বৈরুতে সংক্ষেপে পাঠানো হয়েছিল। সংকটের পরে জনপ্রিয় সাবেক জেনারেল ফুয়াদ চেহাবের নেতৃত্বে একটি নতুন সরকার গঠিত হয়। 1970 সালে জর্ডানে পিএলওর পরাজয়ের সাথে অনেক ফিলিস্তিনি জঙ্গি লেবাননে স্থানান্তরিত হয়। ইসরায়েলের বিরুদ্ধে তাদের সশস্ত্র অভিযান বৃদ্ধি করে। ফিলিস্তিনি ঘাঁটি স্থানান্তরের ফলে ফিলিস্তিনি বনাম ম্যারোনাইটস এবং অন্যান্য লেবানিজ উপদলের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পায়। 1975 সালে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক উত্তেজনার পরে মূলত ফিলিস্তিনি জঙ্গিদের দক্ষিণ লেবাননে স্থানান্তরিত হওয়ার কারণে লেবাননে একটি পূর্ণ মাত্রার গৃহযুদ্ধ শুরু হয়। লেবাননের গৃহযুদ্ধ পিএলও, বামপন্থী দ্রুজ এবং মুসলিম মিলিশিয়াদের যৌথ বাহিনীর বিরুদ্ধে খ্রিস্টান গোষ্ঠীগুলির একটি জোট তৈরি করেছিল। জুন 1976 সালে লেবাননের রাষ্ট্রপতি ইলিয়াস শারকি সিরিয়ান সেনাবাহিনীকে খ্রিস্টানদের পক্ষে হস্তক্ষেপ করতে এবং শান্তি পুনরুদ্ধারে সহায়তা করার জন্য অনুরোধ করেছিলেন। অক্টোবর 1976 সালে আরব লীগ একটি প্রধানত সিরিয়ান আরব ডিটারেন্ট ফোর্স প্রতিষ্ঠা করতে সম্মত হয়, যাকে শান্তি ফিরিয়ে আনার জন্য অভিযুক্ত করা হয়েছিল। 1977 এবং 1978 সালে লেবানন থেকে ইসরায়েলে পিএলও আক্রমণ দেশগুলির মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে। 1978 সালের 11 মার্চে 11 জন ফাতাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের একটি সমুদ্র সৈকতে অবতরণ করে এবং হাইফা তেল আবিব সড়কে যাত্রী ভর্তি 2টি বাস হাইজ্যাক করে, যা উপকূলীয় রোড গণহত্যা হিসাবে পরিচিত হয়েছিল। সেখানে পাশ দিয়ে যাওয়া যানবাহনে গুলি চালায়। ইসরায়েলি বাহিনীর সাথে গুলিবিদ্ধ হওয়ার আগে তারা 37 জন নিহত এবং 76 জন ইসরায়েলিকে আহত করে। অপারেশন লিটানির 4 দিন পর ইসরায়েল লেবাননে আগ্রাসন চালায়। ইসরায়েলি সেনাবাহিনী লিতানি নদীর দক্ষিণের বেশিরভাগ এলাকা দখল করে নেয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রেজুলেশন 425 পাস করেছে, যাতে অবিলম্বে ইসরায়েলি প্রত্যাহার এবং লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী গঠনের আহ্বান জানানো হয়। শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য অভিযুক্ত
1978 সালে ইসরায়েলি বাহিনী পরে প্রত্যাহার করে নেয়, কিন্তু সীমান্ত বরাবর 19 কিলোমিটার প্রশস্ত নিরাপত্তা অঞ্চল পরিচালনা করে দক্ষিণ অঞ্চলের নিয়ন্ত্রণ বজায় রাখে। এই অবস্থানগুলি দক্ষিণ লেবানন আর্মি দ্বারা অধিষ্ঠিত ছিল। ইসরায়েল সমর্থিত মেজর সাদ হাদ্দাদের নেতৃত্বে একটি খ্রিস্টান মিলিশিয়া, ইসরায়েলের প্রধানমন্ত্রী লিকুদের মেনাচেম বেগিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপীয় ইহুদিদের সাথে দক্ষিণ লেবাননের খ্রিস্টান সংখ্যালঘুদের দুর্দশার তুলনা করেছিলেন। যুদ্ধবিরতির সময় পিএলও নিয়মিতভাবে ইসরায়েল আক্রমণ করে, 270টিরও বেশি নথিভুক্ত আক্রমণ সহ। এই গোলাগুলির সময় গ্যালিলের লোকজনকে নিয়মিত তাদের বাড়িঘর ছেড়ে যেতে হয়েছিল। আক্রমণের পর পিএলও সদর দফতরে বন্দি নথিতে দেখা যায় যে তারা লেবানন থেকে এসেছে। আরাফাত এই হামলার নিন্দা করতে অস্বীকার করেন এই কারণে যে যুদ্ধবিরতি শুধুমাত্র লেবাননের জন্য প্রাসঙ্গিক। 1980 সালের এপ্রিলে বাফার জোনে সৈন্যদের উপস্থিতি এক তীরী ঘটনার দিকে পরিচালিত করে। 17 জুলাই 1981-এ ইসরায়েলি বিমান বৈরুতে বহুতল অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলিতে বোমাবর্ষণ করে, যেখানে পিএলও সম্পর্কিত গোষ্ঠীগুলির অফিস ছিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লেবাননের প্রতিনিধি দাবি করেছেন যে 300 বেসামরিক লোক নিহত এবং 800 আহত হয়েছে। বোমা হামলা বিশ্বব্যাপী নিন্দার কারণ হয়ে দাঁড়ায় এবং ইসরায়েলে মার্কিন বিমান রপ্তানির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। আগস্ট 1981 সালে প্রতিরক্ষা মন্ত্রী এরিয়েল শ্যারন পশ্চিম বৈরুতে এসএলএ সামরিক অবকাঠামো আক্রমণ করার পরিকল্পনা আঁকতে শুরু করেন, যেখানে এসএলএ সদর দপ্তর এবং কমান্ড বাংকার ছিল। 1982 সালে ইসরায়েলের উপর লেবানন থেকে এসএলএ আক্রমণ একটি ইসরায়েলি আগ্রাসনের দিকে পরিচালিত করে, যার লক্ষ্য ছিল এসএলএ কে বিতাড়িত করতে লেবাননের বাহিনীকে সমর্থন করা। আমেরিকান, ফরাসি এবং ইতালীয় কন্টিনজেন্টের একটি বহুজাতিক বাহিনী বৈরুতে ইসরায়েলি অবরোধের পরে পিএলওকে সরিয়ে নেওয়ার তদারকির জন্য মোতায়েন করা হয়েছিল। 1982 সালের সেপ্টেম্বরে ইসরায়েলি মিত্র লেবাননের প্রেসিডেন্ট বাশির গেমায়েলের হত্যা এবং পরবর্তী যুদ্ধের পর গৃহযুদ্ধের পুনঃ আবির্ভাব ঘটে। এই সময়ে সাবরা এবং শাতিলা এবং বেশ কয়েকটি শরণার্থী শিবিরের মতো সাম্প্রদায়িক গণহত্যার ঘটনা ঘটে। বহুজাতিক বাহিনীকে 1984 সালের বসন্তে প্রত্যাহার করা হয়েছিল। আগের বছর একটি বিধ্বংসী বোমা হামলার পর 1980-এর দশকের শেষের দিকে রাষ্ট্রপতি হিসাবে আমিনে গেমায়েলের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে লেবানিজ পাউন্ডের পতন ঘটে। 1987 সালের শেষে $1 মূল্য ছিল 500 পাউন্ড। এর মানে হলো আইনি ন্যূনতম মজুরি মাসে মাত্র $17। দোকানে বেশিরভাগ জিনিসপত্রের দাম ছিল ডলারে এবং সেভ দ্য চিলড্রেন ডিরেক্টর অনুমান করেছেন যে 2-3 লাখ শিশুর সহায়তার প্রয়োজন ছিল এবং তারা প্রায় সম্পূর্ণ রুটির উপর জীবনযাপন করছে, যা সরকার দ্বারা ভর্তুকি দেওয়া হয়েছিল, যারা বিদেশি সহায়তার উপর নির্ভর করতে পারে। হিজবুল্লাহ ইরান থেকে প্রতি মাসে প্রায় $3-5 মিলিয়ন পেতেন। 1988 সালের সেপ্টেম্বরে খ্রিস্টান, মুসলমান এবং সিরিয়ানদের মধ্যে মতপার্থক্যের ফলে পার্লামেন্ট রাষ্ট্রপতি গেমায়েলের উত্তরাধিকারী নির্বাচন করতে ব্যর্থ হয়। মে 1989 এর আরব লীগ শীর্ষ সম্মেলন সংকট সমাধানের জন্য একটি সৌদি মরক্কান আলজেরিয়ান কমিটি গঠনের দিকে পরিচালিত করে। 1989 সালের 16 সেপ্টেম্বর কমিটি একটি শান্তি পরিকল্পনা জারি করে, যা সকলে গৃহীত হয়। একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়, বন্দর ও বিমানবন্দর পুনরায় চালু হয় এবং শরণার্থীরা ফিরে আসতে শুরু করে। একই মাসে লেবাননের পার্লামেন্ট তায়েফ চুক্তিতে সম্মত হয়, যার মধ্যে লেবানন থেকে সিরিয়ার প্রত্যাহারের একটি রূপরেখা সময়সূচি এবং লেবাননের রাজনৈতিক ব্যবস্থার স্বীকারোক্তিহীনতার একটি সূত্র অন্তর্ভুক্ত ছিল। 1990 সালের শেষের দিকে 16 বছর পর গৃহযুদ্ধ শেষ হয়। এটি মানুষের জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। এটা অনুমান করা হয় যে 1,50,000 মানুষ নিহত এবং অন্য 2 লাখ আহত হয়। যুদ্ধের কারণে প্রায় 1 মিলিয়ন বেসামরিক লোক বাস্তুচ্যুত হয়েছিল এবং কেউ কেউ ফিরে আসেনি। লেবাননের কিছু অংশ ধ্বংসস্তূপে পড়েছিল। তায়েফ চুক্তি এখনও সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি এবং লেবাননের রাজনৈতিক ব্যবস্থা সাম্প্রদায়িক লাইনে বিভক্ত হয়ে চলেছে। ইসরায়েল এবং লেবানিজ জঙ্গিদের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে, যার ফলে কানা গণহত্যা সহ সহিংস ঘটনা এবং সংঘর্ষের একটি সিরিজ ঘটে। 2000 সালের মে মাসে ইসরায়েলি বাহিনী লেবানন থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করে। সেই থেকে 25 মে লেবানিজদের দ্বারা মুক্তি দিবস হিসাবে গণ্য করা হয়।
2000-এর দশকের গোড়ার দিকে লেবাননের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের প্রত্যাহার এবং 2000 সালে প্রাক্তন রাষ্ট্রপতি হাফেজ আল আসাদের মৃত্যুর পরে সিরিয়ার সামরিক উপস্থিতি লেবাননের জনগণের সমালোচনা এবং প্রতিরোধের মুখোমুখি হয়েছিল। 14 ফেব্রুয়ারি 2005 প্রাক্তন প্রধানমন্ত্রী রফিক হারিরি একটি গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন। 14 মার্চ অ্যালায়েন্সের নেতারা সিরিয়াকে হামলার জন্য অভিযুক্ত করেছিল। অন্যদিকে সিরিয়া এবং 8 মার্চ জোট দাবি করেছিল যে এই হত্যার পিছনে ইসরায়েল ছিল। হারিরি হত্যাকাণ্ড একটি ধারাবাহিক হত্যাকাণ্ডের সূচনা করে যার ফলে লেবাননের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব নিহত হয়। এই হত্যাকাণ্ড সিডার বিপ্লবের সূত্রপাত করে, একটি ধারাবাহিক বিক্ষোভ যা লেবানন থেকে সিরিয়ার সৈন্য প্রত্যাহার এবং হত্যার তদন্তের জন্য একটি আন্তর্জাতিক কমিশন গঠনের দাবি জানায়। পশ্চিমের চাপে সিরিয়া প্রত্যাহার শুরু করে এবং 26 এপ্রিল 2005-এর মধ্যে সমস্ত সিরীয় সৈন্য সিরিয়ায় ফিরে আসে। ইউএনএসসি রেজলিউশন 1595 এ হত্যাকাণ্ডের তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক স্বাধীন তদন্ত কমিশন। মেহলিস রিপোর্টে 20 অক্টোবর 2005-এ প্রাথমিক ফলাফল প্রকাশ করেছে, যা সিরিয়া এবং লেবাননের গোয়েন্দা পরিষেবা দ্বারা এই হত্যাকাণ্ড সংগঠিত করার ইঙ্গিত দিয়েছে। 12 জুলাই 2006-এ হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে একের পর এক রকেট হামলা এবং অভিযান শুরু করে, যেখানে তারা 3 জন ইসরায়েলি সৈন্যকে হত্যা করে এবং অন্য 2 জনকে বন্দী করে। ইসরায়েল লেবাননের লক্ষ্যবস্তুতে বিমান হামলা এবং কামান ছোড়ার জবাব দেয় এবং দক্ষিণ লেবাননে স্থল আক্রমণ করে, যার ফলে 2006 সালের লেবানন যুদ্ধ হয়। 14 আগস্ট 2006 ইউএনএসসি রেজলিউশন 1701 দ্বারা আনুষ্ঠানিকভাবে সংঘর্ষের অবসান ঘটে, যা যুদ্ধবিরতির আদেশ দেয়। সংঘর্ষে প্রায় 1191 লেবানিজ এবং 160 ইসরায়েলি নিহত হয়। ইসরায়েলি বিমান হামলায় বৈরুতের দক্ষিণ উপশহর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবানন পশ্চিম এশিয়ায় 33 ডিগ্রি এবং 35 ডিগ্রি এন অক্ষাংশ এবং 35 ডিগ্রি এবং 37 ডিগ্রি ই দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এর ভূমি আরবীয় প্লেটের উত্তর পশ্চিমে বিস্তৃত। দেশের ভূপৃষ্ঠের আয়তন 10,452 বর্গ কিলোমিটার, যার মধ্যে 10,230 বর্গ কিলোমিটার ভূমি। লেবাননের একটি উপকূল রেখা এবং সীমানা রয়েছে 225 কিলোমিটার পশ্চিমে ভূমধ্য সাগরে। একটি 375 কিলোমিটার সীমান্ত উত্তর ও পূর্বে সিরিয়ার সাথে ভাগ করা এবং ইসরায়েলের সাথে 79 কিলোমিটার দীর্ঘ সীমান্ত দক্ষিণ ইসরায়েল অধিকৃত গোলান হাইটসের সাথে সীমান্ত লেবাননের সেবা ফার্মস নামে একটি ছোট এলাকায় বিরোধপূর্ণ। লেবানন 4টি স্বতন্ত্র ভৌতিক অঞ্চলে বিভক্ত উপকূলীয় সমভূমি, লেবানন পর্বত শ্রেণী, বেকা উপত্যকা এবং লেবানন বিরোধী পর্বতমালা। সরু এবং বিচ্ছিন্ন উপকূলীয় সমভূমি উত্তরে সিরিয়ার সীমান্ত থেকে প্রসারিত হয়েছে, যেখানে এটি দক্ষিণে ইসরায়েলের সীমান্তে রাস আল নাকাউরা পর্যন্ত আক্কার সমভূমিতে পরিণত হয়েছে। উর্বর উপকূলীয় সমভূমি সামুদ্রিক পলি এবং নদী জমা পল্ল দ্বারা বালুকাময় উপসাগর এবং পাথুরে সমুদ্র সৈকত দ্বারা গঠিত। লেবাননের পর্বতগুলি ভূমধ্যসাগরীয় উপকূলের সাথে খাড়াভাবে সমান্তরালভাবে উত্থিত হয়েছে এবং চুনা পাথর এবং বেলে পাথরের একটি পর্বত তৈরি করেছে, যা দেশের বেশিরভাগ দৈর্ঘ্যের জন্য চলে। পর্বত শ্রেণীটি 10 কিলোমিটার এবং 56 কিলোমিটারের মধ্যে প্রস্থে পরিবর্তিত হয়। এটি সরু এবং গভীর গিরিখাত দ্বারা খোদাই করা হয়েছে। লেবানন পর্বতমালা উত্তর লেবাননের সাউদা তে কুর্নাতে সমুদ্রপৃষ্ঠ থেকে 3088 মিটার উচ্চতায় রয়েছে এবং মাউন্ট সানাইনে আবার 2695 মিটার উচ্চতায় ওঠার আগে ধীরে ধীরে দক্ষিণে ঢালু হয়েছে। বেকা উপত্যকা পশ্চিমে লেবানন পর্বতমালা এবং পূর্বে লেবানন বিরোধী পর্বতমালার মধ্যে অবস্থিত। এটি গ্রেট রিফট ভ্যালি সিস্টেমের একটি অংশ। উপত্যকাটি 180 কিলোমিটার দীর্ঘ এবং 10 থেকে 26 কিলোমিটার প্রশস্ত। এর উর্বর মাটি পলিমাটির আমানত দ্বারা গঠিত। অ্যান্টি লেবানন রেঞ্জ লেবানন পর্বতমালার সমান্তরালে চলে। এর সর্বোচ্চ শিখরটি মাউন্ট হারমোনে 2814 মিটার। লেবাননের পর্বতগুলি মৌসুমী প্রবাহ এবং নদী দ্বারা নিষ্কাশিত হয়, যার মধ্যে সর্বাগ্রে 145 কিলোমিটার দীর্ঘ লিওন্টেস, যা বালবেকের পশ্চিমে বেকা উপত্যকায় উঠে এবং টাইরের উত্তরে ভূমধ্যসাগরে খালি হয়ে যায়। লেবাননে 16টি নদী আছে, যার সবগুলোই নৌযান চলাচলের অযোগ্য। 13টি নদী লেবানন পর্বত থেকে উৎপন্ন হয়েছে এবং খাড়া গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং ভূমধ্যসাগরে
গেছে। বাকি 3টি বেকা উপত্যকায় উৎপন্ন হয়েছে। লেবাননের একটি মধ্যম ভূমধ্যসাগরীয় জলবায়ু রয়েছে। উপকূলীয় অঞ্চলে শীতকাল সাধারণত শীতল এবং বৃষ্টির হয়, যেখানে গ্রীষ্মকাল গরম এবং আর্দ্র থাকে। আরও উঁচু এলাকায় তাপমাত্রা সাধারণত শীতকালে হিমাঙ্কের নিচে নেমে যায় এবং ভারী তুষার আচ্ছাদন থাকে, যা গ্রীষ্মের শুরুর দিকে উঁচু পর্বতের চূড়ায় থাকে। যদিও লেবাননের বেশিরভাগ অংশে তুলনামূলকভাবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, যখন তার শুষ্ক পরিবেশের তুলনায় বার্ষিক পরিমাপ করা হয়। তবে উত্তর পূর্ব লেবাননের কিছু এলাকা পশ্চিম পর্বতশ্রেণীর উচ্চ শিখর দ্বারা তৈরি বৃষ্টির ছায়ার কারণে সামান্যই বৃষ্টিপাত পায়। লেবানন 2001 সালের শেষের দিকে ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি অ্যাসোসিয়েশন চুক্তিতে আলোচনা শেষ করে এবং উভয় পক্ষই 2002 সালের জানুয়ারিতে চুক্তির সূচনা করে। এটি ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় প্রতিবেশী নীতি এর অন্তর্ভুক্ত, যার লক্ষ্য ইইউ এবং এর প্রতিবেশীদের কাছাকাছি নিয়ে আসা। লেবাননের বেশ কয়েকটি আরব রাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি রয়েছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের জন্য কাজ করছে। লেবানন কার্যত অন্যান্য সমস্ত আরব দেশের সাথে সুসম্পর্ক উপভোগ করে এবং 35 বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো মার্চ 2002 সালে একটি আরব লীগ শীর্ষ সম্মেলন আয়োজন করে। লেবানন ফ্রাঙ্কোফোনি দেশগুলির সদস্য এবং 2002 সালের অক্টোবরে ফ্রাঙ্কোফোনি সামিটের পাশাপাশি 2009 সালে জেউক্স দে লা ফ্রাঙ্কোফোনির আয়োজন করেছিল। লেবানিজ সশস্ত্র বাহিনী এর 72,000 সক্রিয় কর্মী রয়েছে। বিমান বাহিনীতে 1100 জন এবং নৌবাহিনীতে 1000 জন রয়েছে। লেবাননের সশস্ত্র বাহিনীর প্রাথমিক মিশনের মধ্যে রয়েছে লেবানন এবং এর নাগরিকদের বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে রক্ষা করা, অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং নিরাপত্তা বজায় রাখা, দেশের গুরুত্বপূর্ণ স্বার্থের বিরুদ্ধে হুমকির মোকাবিলা করা, সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত হওয়া এবং জনসাধারণ ও মানবিক প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা। লেবানন বিদেশি সামরিক সাহায্য একটি প্রধান প্রাপক 2005 সাল থেকে $400 মিলিয়নেরও বেশি। এটি ইসরায়েলের পরে আমেরিকান সামরিক সাহায্যের দ্বিতীয় বৃহত্তম মাথাপিছু প্রাপক। লেবাননের সংবিধান বলে যে অর্থনৈতিক ব্যবস্থা মুক্ত এবং ব্যক্তিগত উদ্যোগ এবং ব্যক্তিগত সম্পত্তির অধিকার নিশ্চিত করে। লেবাননের অর্থনীতি একটি লেসে ফেয়ার মডেল অনুসরণ করে। অর্থনীতির বেশিরভাগই ডলারাইজড এবং দেশটির সীমানা পেরিয়ে পুঁজির চলাচলে কোনো বিধিনিষেধ নেই। বৈদেশিক বাণিজ্যে লেবাননের সরকারের হস্তক্ষেপ কম। লেবাননের অর্থনীতি 2006 সালের যুদ্ধের পর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণের মধ্য দিয়ে যায়। 2007 এবং 2010 এর মধ্যে গড় বৃদ্ধির হার 9.1% ছিল। 2011 সালের পর স্থানীয় অর্থনীতি সিরিয়ার গৃহযুদ্ধের দ্বারা প্রভাবিত হয়েছিল। 2011 থেকে 2016 সময়কালে বার্ষিক গড় 1.7% এবং 2017 সালে 1.5% দ্বারা বৃদ্ধি পায়। 2018 সালে জিডিপির আকার অনুমান করা হয়েছিল $54.10 বিলিয়ন। লেবাননের একটি খুব উচ্চ স্তরের পাবলিক ঋণ এবং বড় বাহ্যিক অর্থায়নের প্রয়োজন রয়েছে। 2010 সালের সরকারি ঋণ জিডিপির 150.7% ছাড়িয়ে গেছে, যা জিডিপির শতাংশের হিসাবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ স্থানে রয়েছে। যদিও 2009 সালে 154.8% থেকে নেমে এসেছে সে বছর এবং দুটি টেলিকম কোম্পানির বেসরকারীকরণ না ঘটলে তা বেড়ে দাঁড়াবে $49 বিলিয়ন। ডেইলি স্টার লিখেছে যে অতিরিক্ত ঋণের মাত্রা অর্থনীতিকে ধীর করে দিয়েছে এবং প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পগুলিতে সরকারের ব্যয় হ্রাস করেছে। লেবাননের শহুরে জনসংখ্যা তার বাণিজ্যিক উদ্যোগের জন্য বিখ্যাত। দেশত্যাগ সারা বিশ্বে লেবানিজ বাণিজ্যিক নেটওয়ার্ক তৈরি করেছে। লেবাননের বিদেশ থেকে রেমিটেন্স মোট $8.20 বিলিয়ন এবং দেশের অর্থনীতির 1/5। আরব রাষ্ট্রগুলোর মধ্যে লেবাননে সবচেয়ে বেশি দক্ষ শ্রমিক রয়েছে। লেবাননে বিনিয়োগ প্রচারের লক্ষ্যে লেবাননের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়েছিল 2001 সালে। সংস্থার লক্ষ্যকে শক্তিশালী করার জন্য বিনিয়োগ আইন নং 360 প্রণীত হয়েছিল। কৃষি খাত মোট কর্মশক্তির 12% নিযুক্ত করে। 2011 সালে দেশের জিডিপিতে কৃষির অবদান ছিল 5.9%। লেবাননের চাষযোগ্য জমির অনুপাত আরব বিশ্বে সবচেয়ে বেশি। মেজর উৎপাদন আপেল, পিচ, কমলা লেবু এবং লেবু অন্তর্ভুক্ত করা হয়েছে। লেবাননের পণ্যের বাজারে যথেষ্ট পরিমাণে সোনার মুদ্রার উৎপাদন রয়েছে
তবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন মান অনুযায়ী যে কোনো বিদেশি দেশে রপ্তানি করার সময় সেগুলিকে অবশ্যই ঘোষণা করতে হবে। লেবানন, সাইপ্রাস, ইসরায়েল এবং মিশরের মধ্যে অভ্যন্তরীণ এবং সমুদ্রতটে সম্প্রতি তেল আবিষ্কৃত হয়েছে এবং এই সম্পদগুলির অনুসন্ধানের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সাইপ্রাস এবং মিশরের মধ্যে আলোচনা চলছে। লেবানন এবং সাইপ্রাসকে পৃথককারী সমুদ্রতটে উল্লেখযোগ্য পরিমাণে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস রয়েছে বলে মনে করা হয়। লেবাননের শিল্প মূলত ছোট ব্যবসার মধ্যে সীমাবদ্ধ, যা আমদানিকৃত অংশগুলি পুনরায় একত্রিত করে এবং প্যাকেজ করে। 2004 সালে লেবাননের শ্রমজীবী জনসংখ্যার 26% সহ শ্রমশক্তিতে শিল্প দ্বিতীয় স্থানে রয়েছে এবং লেবাননের জিডিপির 21% সহ জিডিপি অবদানে দ্বিতীয়। লেবাননের প্রায় 65% কর্মী সেবা খাতে কর্মসংস্থান করে। জিডিপি অবদান সেই অনুযায়ী বার্ষিক লেবানিজ জিডিপির প্রায় 67.3%। যাই হোক, পর্যটন এবং ব্যাংকিং খাতের উপর নির্ভরতা অর্থনীতিকে রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ করে তোলে। লেবাননের ব্যাংকগুলি তারল্যের উপর উচ্চ এবং তাদের নিরাপত্তার জন্য বিখ্যাত। 2008 সালে বিশ্বের মাত্র 7টি দেশের মধ্যে লেবানন ছিল যেখানে শেয়ার বাজারের মূল্য বৃদ্ধি পেয়েছে। 10 মে 2013 লেবাননের জ্বালানি ও জল মন্ত্রী স্পষ্ট করেছেন যে লেবাননের সমুদ্র তটের ভূমিকম্পের চিত্রগুলি তাদের বিষয়বস্তুর বিস্তারিত ব্যাখ্যার মধ্য দিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত প্রায় 10% কভার করা হয়েছে। ফলাফলের প্রাথমিক পরিদর্শনে দেখা গেছে 50% সম্ভাবনার সাথে লেবাননের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের 10% 660 মিলিয়ন ব্যারেল তেল এবং 30 গুণ 1012 কিউফুট পর্যন্ত গ্যাস ধারণ করেছে। সিরিয়া সংকট লেবাননের অর্থনৈতিক ও আর্থিক অবস্থাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে। এখন লেবাননে বসবাসরত সিরীয় উদ্বাস্তুদের দ্বারা আরোপিত জনসংখ্যাগত চাপ শ্রমবাজারে প্রতিযোগিতার দিকে পরিচালিত করেছে। প্রত্যক্ষ ফলস্বরূপ বেকারত্ব 3 বছরে দ্বিগুণ হয়েছে, যা 2014 সালে 20% পৌঁছেছে। কম দক্ষ শ্রমিকদের বেতনের ক্ষেত্রে মজুরির 14% ক্ষতিও নিবন্ধিত হয়েছে। আর্থিক সীমাবদ্ধতাগুলিও অনুভূত হয়েছিল। দারিদ্র্যের হার বৃদ্ধি পেয়েছে। 1,70,000 লেবানিজ দারিদ্র্যসীমার নিচে পড়ে। 2012 থেকে 2014 সালের মধ্যে জনসাধারণের ব্যয় $1 বিলিয়ন বেড়েছে এবং ক্ষতির পরিমাণ $60.50 বিলিয়ন। শুধুমাত্র সিরিয়ার উদ্বাস্তুদের সাথে সম্পর্কিত ব্যয় লেবাননের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা প্রতি বছর $4.50 বিলিয়ন হিসাবে অনুমান করা হয়েছিল। 1950 এর দশকে জিডিপি প্রবৃদ্ধি ছিল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। তেলের মজুদ না থাকা সত্ত্বেও লেবানন মধ্যপ্রাচ্যের ব্যাংকিং কেন্দ্র এবং এর বাণিজ্য কেন্দ্র হিসাবে উচ্চ জাতীয় আয় ছিল। 1975 থেকে 1990 গৃহযুদ্ধ লেবাননের অর্থনৈতিক অবকাঠামোকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। জাতীয় উৎপাদন অর্ধেকে হ্রাস করে এবং পশ্চিম এশীয় উদ্যোক্তা এবং ব্যাংকিং হাব হিসাবে লেবাননের অবস্থান শেষ করে দেয়। আপেক্ষিক শান্তির পরবর্তী সময়কাল কেন্দ্রীয় সরকারকে বৈরুতে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে, কর সংগ্রহ শুরু করতে এবং মূল বন্দর ও সরকারি সুবিধাগুলিতে অ্যাক্সেস পুনরুদ্ধার করতে সক্ষম করে। অর্থনৈতিক পুনরুদ্ধার একটি আর্থিকভাবে সুদৃঢ় ব্যাংকিং ব্যবস্থা এবং স্থিতিস্থাপক ক্ষুদ্র ও মাঝারি মাপের নির্মাতাদের সাহায্য করেছে। পারিবারিক রেমিট্যান্স, ব্যাংকিং পরিষেবা, উৎপাদিত ও খামার রপ্তানি এবং বৈদেশিক মুদ্রার প্রধান উৎস হিসেবে আন্তর্জাতিক সাহায্য। জুলাই 2006 পর্যন্ত লেবানন যথেষ্ট স্থিতিশীলতা উপভোগ করেছিল। বৈরুতের পুনর্গঠন প্রায় সম্পূর্ণ হয়েছিল এবং দেশটির রিসর্টগুলিতে ক্রমবর্ধমান সংখ্যক পর্যটক ঢালাও হয়েছিল। অর্থনীতিতে প্রবৃদ্ধি দেখা গেছে। ব্যাংক সম্পদ $75 বিলিয়ন ডলারেরও বেশি পৌঁছেছে। বাজার মূলধনও সর্বকালের উচ্চতায় ছিল। 2006 সালের দ্বিতীয় ত্রৈমাসিকের শেষে $10.90 বিলিয়ন অনুমান করা হয়েছিল। মাসব্যাপী 2006 সালের যুদ্ধ লেবাননের ভঙ্গুর অবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। অর্থনীতি, বিশেষ করে পর্যটন খাত। 30 আগস্ট 2006 এ লেবাননের অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত একটি প্রাথমিক প্রতিবেদন অনুসারে যুদ্ধের ফলে একটি বড় অর্থনৈতিক পতনের আশা করা হয়েছিল। 2008 সালের কোর্সে লেবানন মূলত রিয়েল এস্টেট এবং পর্যটন খাতে তার অবকাঠামো পুনর্নির্মাণ করেছে, যার ফলে যুদ্ধ পরবর্তী অর্থনীতি তুলনামূলকভাবে শক্তিশালী হয়েছে।
লেবাননের পুনর্গঠনে প্রধান অবদানকারীদের মধ্যে রয়েছে সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও কয়েকটি পারস্য উপসাগরীয় দেশ, যার অবদান $800 মিলিয়ন পর্যন্ত। পর্যটন শিল্প জিডিপির প্রায় 10% এর জন্য দায়ী। 2008 সালে লেবানন প্রায় 13,33,000 পর্যটকদের আকর্ষণ করেছিল। এইভাবে এটি 191টি দেশের মধ্যে 79তম স্থানে রয়েছে। 2009 সালে দ্য নিউ ইয়র্ক টাইমসের রাতের জীবন এবং আতিথেয়তার কারণে বৈরুতকে বিশ্বব্যাপী 1 নং ভ্রমণ গন্তব্য স্থান দেয়। জানুয়ারি 2010 পর্যটন মন্ত্রক ঘোষণা করেছে যে 2009 সালে 18,51,081 পর্যটক লেবানন পরিদর্শন করেছে, যা 2008 থেকে 39% বৃদ্ধি পেয়েছে। 2009 সালে লেবানন এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক পর্যটকদের আয়োজক করেছে, যা লেবাননের গৃহযুদ্ধের আগে সেট করা আগের রেকর্ডটিকে ছাড়িয়ে গেছে। 2010 সালে পর্যটকদের আগমন 2 মিলিয়নে পৌঁছেছিল, কিন্তু 2012 সালের প্রথম 10 মাসে 37% কমেছে। এটি প্রতিবেশী সিরিয়ায় যুদ্ধের কারণে ঘটেছিল। সৌদি আরব, জর্ডান এবং জাপান লেবাননে বিদেশি পর্যটকদের সবচেয়ে জনপ্রিয় 3টি দেশ। জাপানি পর্যটকদের সাম্প্রতিক আগমন লেবাননে জাপানি খাবারের জনপ্রিয়তা বৃদ্ধির কারণ হয়েছে। লেবানন মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধর্মীয়ভাবে বৈচিত্র্যময় দেশ, যেহেতু বিভিন্ন ধর্ম এবং ধর্মীয় সম্প্রদায়ের আপেক্ষিক আকার একটি সংবেদনশীল বিষয় রয়ে গেছে। 1932 সাল থেকে একটি জাতীয় আদমশুমারি পরিচালিত হয়নি। এখানে 18টি রাষ্ট্র স্বীকৃত ধর্মীয় সম্প্রদায় রয়েছে, 4টি মুসলিম, 12টি খ্রিস্টান, একটি দ্রুজ এবং একটি ইহুদি। লেবাননের সরকার তার দ্রুজ নাগরিকদের তার মুসলিম জনসংখ্যার অংশ হিসাবে গণনা করে। যদিও বেশিরভাগ দ্রুজ আজকে মুসলমান হিসাবে চিহ্নিত করে না এবং তারা ইসলামের 5টি স্তম্ভকে স্বীকার করে না, এটা বিশ্বাস করা হয় যে খ্রিস্টানদের উচ্চ দেশত্যাগের হার এবং মুসলিম জনসংখ্যার উচ্চ জন্মহারের কারণে গত 60 বছরে খ্রিস্টান এবং মুসলমানদের অনুপাত কমেছে। 1932 সালে যখন শেষ আদমশুমারি অনুষ্ঠিত হয়, তখন খ্রিস্টানরা লেবাননের জনসংখ্যার 53% ছিল। 1956 সালে এটি অনুমান করা হয়েছিল যে জনসংখ্যা ছিল 54% খ্রিস্টান এবং 44% মুসলিম। গবেষণা সংস্থা স্ট্যাটিস্টিক্স লেবাননের দ্বারা পরিচালিত একটি জনসংখ্যার গবেষণায় দেখা গেছে যে জনসংখ্যার প্রায় 27% সুন্নি, 27% শিয়া, 21% ম্যারোনাইট, 8% গ্রিক অর্থোডক্স, 5% ড্রুজ, 5% মেলকাইট এবং 1% প্রোটেস্ট্যান্ট। বাকিদের সাথে 6% বেশিরভাগই লেবাননের খ্রিস্টান সম্প্রদায়ের ছোট নেটিভদের অন্তর্গত। সিআইএ ওয়ার্ল্ড ফ্যাক্টবুক অনুমান করে নিম্নলিখিত: মুসলিম 67.8%, খ্রিস্টান 32.4%, দ্রুজ 4.5% এবং ইহুদি, বাহাই, বৌদ্ধ এবং হিন্দুদের খুব কম সংখ্যক। অন্যান্য উৎস যেমন ইউরোনিউজ বা মাদ্রিদ ভিত্তিক ডায়েরি লা রাজন অনুমান করে যে খ্রিস্টানদের শতাংশ প্রায় 53%। লেবানিজ তথ্য কেন্দ্র দ্বারা পরিচালিত একটি সমীক্ষা এবং ভোটার নিবন্ধন সংখ্যার উপর ভিত্তি করে দেখায় যে 2011 সালের মধ্যে খ্রিস্টান জনসংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় স্থিতিশীল ছিল। জনসংখ্যার 34.35% ছিল মুসলিম, দ্রুজ অন্তর্ভুক্ত। জনসংখ্যার 65.47% ছিল। 2014 সালের ওয়ার্ল্ড ভ্যালুস সার্ভে লেবাননে নাস্তিকদের শতাংশ 3.3% করেছে। সুন্নি বাসিন্দারা প্রাথমিকভাবে ত্রিপলি, পশ্চিম বৈরুত, লেবাননের দক্ষিণ উপকূল এবং উত্তর লেবাননে বাস করে। শিয়া বাসিন্দারা প্রাথমিকভাবে দক্ষিণ বৈরুত, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে বাস করে। ম্যারোনাইট ক্যাথলিক বাসিন্দারা প্রাথমিকভাবে পূর্ব বৈরুত এবং লেবাননের পাহাড়ে বাস করে। তারা লেবাননের বৃহত্তম খ্রিস্টান সম্প্রদায়, গ্রিক অর্থোডক্স। লেবাননের দ্বিতীয় বৃহত্তম খ্রিস্টান সম্প্রদায়, প্রাথমিকভাবে ত্রিপলি, হাসবায়া এবং মার্জেউনের আশেপাশের গ্রামাঞ্চলে কোরা, বৈরুত, রাচায়া, মাটন, আলে, আক্কারে বাস করে। তারা জাহলেতে 10% সংখ্যালঘু। হাদাতের খ্রিস্টান গ্রামে মুসলমানদের সম্পত্তি কেনা বা ভাড়া নেওয়ার উপর পৌরসভা নিষেধাজ্ঞা জারি করেছে। এটি দাবি করা হয়েছে যে এটি একে অপরের পরিত্রাণের সাথে মিশে যাওয়ার অন্তর্নিহিত ভয়ের কারণে। যেহেতু 3 দশক ধরে হাদত গ্রামটি প্রধানত খ্রিস্টান ছিল। লেবাননের সংবিধানের 11 অনুচ্ছেদে বলা হয়েছে যে আরবি হল সরকারি জাতীয় ভাষা। একটি আইন নির্ধারণ করে যে ক্ষেত্রে ফরাসি ভাষা ব্যবহার করা হবে।
লেবাননের সংখ্যাগরিষ্ঠ জনগণ লেবানিজ আরবি ভাষায় কথা বলে, যা লেভান্টাইন আরবি নামে একটি বৃহত্তর শ্রেণীতে বিভক্ত, যেখানে আধুনিক স্ট্যান্ডার্ড আরবি বেশিরভাগই ম্যাগাজিন, সংবাদপত্র এবং আনুষ্ঠানিক সম্প্রচার মাধ্যমে ব্যবহৃত হয়। লেবানিজ সাইন ল্যাঙ্গুয়েজ বধির সম্প্রদায়ের ভাষা। এছাড়াও ফরাসি এবং ইংরেজির উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। লেবাননের প্রায় 40% ফ্রাঙ্কোফোন এবং অন্য 15% আংশিক ফ্রাঙ্কোফোন হিসাবে বিবেচিত হয় এবং লেবাননের মাধ্যমিক বিদ্যালয়গুলির 70% শিক্ষার দ্বিতীয় ভাষা হিসাবে ফরাসি ভাষা ব্যবহার করে তুলনা করে। লেবাননের মাধ্যমিক বিদ্যালয়ের 30%তে ইংরেজি মাধ্যমিক ভাষা হিসাবে ব্যবহৃত হয়। ফরাসি ভাষার ব্যবহার এই অঞ্চলের সাথে ফ্রান্সের ঐতিহাসিক সম্পর্কের একটি উত্তরাধিকার, যার মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের পর লেবাননের উপর তার লিগ অফ নেশনস ম্যান্ডেট 2005 সালের হিসাবে প্রায় 20% জনসংখ্যা দৈনিক ভিত্তিতে ফরাসি ব্যবহার করে। লেবাননের শিক্ষিত যুবকদের দ্বারা আরবি ভাষার ব্যবহার হ্রাস পাচ্ছে, কারণ তারা সাধারণত ফরাসি এবং অল্প পরিমাণে ইংরেজিতে কথা বলতে পছন্দ করে, যাকে আরও ফ্যাশনেবল হিসাবে দেখা হয়। বিজ্ঞান এবং ব্যবসায়িক মিথস্ক্রিয়া ইংরেজি ক্রমবর্ধমানভাবে ব্যবহৃত হচ্ছে। আর্মেনিয়ান, গ্রিক বা অ্যাসিরিয়ান বংশোদ্ভূত লেবাননের নাগরিকরা প্রায়শই বিভিন্ন মাত্রার সাবলীলতার সাথে তাদের পূর্বপুরুষের ভাষায় কথা বলে। 2009 সালের হিসাবে লেবাননে প্রায় 1,50,000 আর্মেনিয়ান বা জনসংখ্যার প্রায় 5% ছিল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।